হয়, বলা হয়েছে each and every person has the right for food, cloth, shelter, education and health services. এই কয়টা জিনিস পাওয়ার মতো, মানে শুধু টাকা দিলেই হবে না, এমন একটা পেমেন্ট করতে হবে যাতে এই জিনিসগুলো সে ইনশিওর করতে পারে। আমাদের মানুষের জীবনের প্রথম মৌলিক অধিকারটা কি? খাদ্য। এবং প্রথম মৌলিক অধিকার সেইটাই, দ্বিতীয় মৌলিক অধিকার সেটাই, তৃতীয় মৌলিক অধিকার সেটাই, মানে যা আমরা মৌলিক অধিকার বলি সেটা কোনোটাই মানুষ নিজে প্রডিউস করে না, অন্যের সহযোগিতা নিয়ে প্রডিউস করে। কারণ আমার খাদ্য আমি একা প্রডিউস করি না, কোন একজন প্রডিউস করেছে। আমার বস্ত্র আমি একা তৈরি করি নাই, কেউ না কেউ তৈরি করেছে। আমার ওষুধ আমি একা তৈরি করি নাই, কেউ না কেউ তৈরি করেছে। মানে প্রত্যেকটা মৌলিক অধিকার সেই কারণেই মৌলিক অধিকার যেটা অসংখ্য মানুষের সহায়তায় তৈরি হয়, অসংখ্য মানুষ মিলে তৈরি করে এবং পার্সোনালি সে কনজিউম করে। আমি খাওয়াটা আমি একা খাই, কিন্তু অনেকে মিলে তৈরি করে। শিক্ষা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি কমপ্লেক্স ফর্ম অফ ফান্ডামেন্টাল রাইটস। শিক্ষা এমন একটা জিনিস, সেটা কোনো একটা অঞ্চলের মানুষ তৈরি করে না, কোনো একটা দেশের মানুষ তৈরি করে না, কোনো একটা বর্ণের মানুষ তৈরি করে না, কোনো একটা ভাষার মানুষ তৈরি করে না, কোনো একটা ধর্মের মানুষ তৈরি করে না। এটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। যেমন ধরেন আমরা যেটা ভাষার মধ্যে বলি যে বিকালবেলা হয়েছে, এক কাপ চা, এবার চায়ের মধ্যে একটু চিনি দিয়ে, আচ্ছা শুধু চা খাবেন, একটা বিস্কিট খান, আর ওই বিস্কিটটা একটু ঠান্ডা খান, একটু চানাচুর খান, আর চা খাওয়ার আগে একটু একটা পানি খান। এই যে কথাগুলো বললাম, চা শব্দটা চাইনিজ, চিনি শব্দটা চাইনিজ, পানি শব্দটা হিন্দি, গ্লাস শব্দটা ইংরেজি। তারপরে যদি বলি কাপ অথবা পেয়ালা, কাপ হলো ইংরেজি, পেয়ালা হলো ফার্সি, বিস্কিট হচ্ছে ফ্রেঞ্চ, আর যদি বলি যে গ্লাস সেটা হচ্ছে ইংরেজি। আর ইংরেজি শব্দ, ইংরেজি কথাটা নিজে একটা পড়তুগিজ। তাহলে ছোটবেলা বিকালবেলা নাস্তা এত কতগুলো ভাষাকে ব্যবহার করছে, এটা কোথা থেকে আসছে? অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল না এটা? এই জন্য আমরা যখন বলি আমরা কিছু খাই, তার মানে আমার তাই শিখাই অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা। ঠিক তেমনি ভাষাও তৈরি হয় অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, শিক্ষাও তৈরি হয় অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। সেই শিক্ষা যারা মানুষের মধ্যে দেন তাদেরকে শিক্ষক বলে। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, যেমন শিক্ষা দ্বারা শিক্ষা জড়িয়ে ওঠে, যেমন জল দ্বারা জলাশয় পূর্ণ হয়, তেমনি প্রাণ দ্বারা প্রাণ জাগিয়ে ওঠে। শিক্ষকরা হচ্ছে প্রাণ দিয়ে প্রাণকে জাগ্রত। এখন সেই শিক্ষকরা প্রাণ বাঁচানোর তাগিদে অস্থির হয়ে আছে, সে প্রাণ জাগাবে কি? নিজের প্রাণ বাঁচানোই কঠিন। যে কবে মুস্তফা আলী একটা পণ্ডিত মশাই নামে একটা গল্প লিখেছিলেন, পড়লে আমাদের চোখের পানি এসে যেত। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন সেই গল্পটা। যে স্কুলে ইন্সপেক্টর আসবে, স্কুলের পণ্ডিত মশাই তিনি কোনো বাইরের সেলাই করা কাপড় পরেন না, যেহেতু স্কুলে ইন্সপেক্টর আসবে সেটা সেও একটা কৌতুক করে আসে। আর তার শরীর তো চুলকাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর আসছে, তাকে পোশাক পরে থাকতে হচ্ছে। ইন্সপেক্টর যখন আসলেন, তখন ইন্সপেক্টর চলে যাওয়ার পরে পণ্ডিত মশাই ক্লাসে বললেন, এই তোদের মাস্টার মশাই তোদেরকে কেমন অঙ্ক শেখায়? এটা ভালো। ইন্সপেক্টর সাহেব যে আসছিল, তার সঙ্গে কি ছিল দেখেছিস? জি স্যার দেখেছি। কি দেখেছো? যে একটা কুকুর ছিল। আচ্ছা কুকুরের কয়টা পা ছিল? তো কুকুরের একটা পা খোলা ছিল, তিন পায়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। ইন্সপেক্টর সাহেবের সঙ্গে একটা কুকুর ছিল, তার তিনটা পা ছিল। ইন্সপেক্টর সাহেব কুকুরের জন্য মাসে কত ভাতা পায় জানিস? কত? 75 টাকা। আচ্ছা আমি, আমার স্ত্রী, আমার বিধবা মা, আমার বিধবা বোন, আমার 3 সন্তান আর একটা কাজের লোক, 8 জন মানুষ, মাসে বেতন দেয় 25 টাকা। এটা অঙ্ক করে বলতো আমরা ইন্সপেক্টর সাহেবের কুকুরের 6 পায়ের সমান। মুস্তফা আলী লিখছেন যে গোটা ক্লাস আমরা স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে? স্তব্ধতা হিরণময়। স্তব্ধতার মধ্যে এত অপমান, এত বেদনা কি কখনো আছে? কত বেদনায় মানুষ চুপ করে থাকে। পণ্ডিত মশাই মাথা নিচু করে আছে। একটা কুকুরের জন্য 75 টাকা, আর একজন পণ্ডিতের মাসিক বেতন 25 টাকা। আমরা দেশটা স্বাধীন করেছি। খেয়াল করেন, গত কয়েকদিন আগে উপজেলা কিরণ সাহায্যের জন্য গাড়ি পেলাম,
প্রতি গাড়ির জন্য বরাদ্দ হচ্ছে 1,40,00,000 টাকা। এখানে যারা নলেজপ্রিয় শিক্ষকরা আছেন তাদের যদি আপনাদের 35,000 টাকা করে বেতন ব্যবস্থা করা হতো, তাহলে আপনাদের বছরে হতো 4 লাখ টাকা। একটা গাড়ির টাকা দিয়ে 35 জন শিক্ষকের বার্ষিক বেতন। 200 যে গাড়ি কেনা হয়েছে 7,000 নলেজপ্রিয় শিক্ষকের বেতনের টাকা হতো। নলেজপ্রিয় শিক্ষক কতজন আছেন? 8,000 ছিল, কিছু এমপি মুক্ত হয়েছে, এখন তো খুঁজে বের ওই 5,000 বেশি নাই। তাহলে শুধুমাত্র 200 ইউএনওর গাড়ি না কিনলে আপনাদের 7,000 নলেজপ্রিয় শিক্ষককে সারা বছরের একটা মর্যাদা সম্পূর্ণ বেতন দেওয়া যেত। কোনটা বেশি প্রয়োজন ছিল? দেশটা খুব গরিব, গরিব দেশের টাকা নাই। একটা উপজেলা কতটুকু? সাইকেল নিয়ে উপজেলা এক মাথা থেকে আরেক মাথা ঘুরে আসা যায়। সেইখানে তাদেরকে 85 লক্ষ টাকা দামের গাড়ি দেওয়া ছিল, এখন তারা বললেন 1,45,00,000 টাকা গাড়ি দিতে হবে। ওদের গাড়ি কেনার টাকার অভাব হয় না, আর নলেজপ্রিয় শিক্ষকদের তাদের একটা মর্যাদা সম্পন্ন জীবনের জন্য টাকা খুঁজে পাওয়া যায় না। এর চেয়ে বড় বৈষম্য দেশে আছে, এর চেয়ে বড় বৈষম্য দেশে ছিল। যে ছাত্ররা আজকে আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বেদনায় শিক্ষকদের চাইতে কে বেশি অনুভব করে? বৈষম্যের বেদনা নিয়ে আপনারা আবার ঢাকায় এসে আপনারা আপনাদের দিক থেকে আন্দোলনটা করবেন। আজকে একটু আগে আমি একটু আইএলওর একটা অফিস থেকে প্রোগ্রাম থেকে আসলাম। আইএলওর এডিশনাল ডাইরেক্টর জেনারেল বাংলাদেশে এসেছিলেন, তিনি শ্রমিক নেতাদের সঙ্গে বসছিলেন, মালিকদের সঙ্গে বসছিলেন। মালিকরা তাদের বলেন, উই ওয়ান্ট এ ব্রিথিং স্পেস, আমাদের শিল্প কলকারখানাগুলো রক্ষা করতে হবে, আমাদের একটু ব্রিথিং স্পেস দেওয়া দরকার। আমি বললাম যে দেখেন, পৃথিবীর কোথাও কোনো মালিক কখন কি বলেছে যে শ্রমিক তুমি আমার কারখানায় কাজ করবা, তোমাকে আমি আগাম 1 মাসের বেতন দিলাম? বলে কোনো মালিক বলে না। কিন্তু শ্রমিকরা আগাম শ্রম দেয়, দিয়ে পরের মাসে বেতন দেয়। তারপর 2 মাস 3 মাসের বেতন বাকি, ওই বেতন বকেয়া বেতন পাওয়ার জন্য তাদের বুকে রক্ত ঢালতে হয়, ঘাম ঝরিয়ে কাজ করে, আর কাজের বেতন পাওয়ার জন্য রক্ত ঝরায়। তারপর তাদের ব্রিথিং স্পেস পায়। 3 মাস শ্রমিকরা বেতন পায়নি বলে বুকের রক্ত দিয়ে আন্দোলন করে ফেলেছে। তাদেরকে যদি বলতে পারতাম 15 বছর কাজ করে বেতন পায় না। যৌবনের শুরুতে একটা স্কুল বা কলেজ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, ছিল যে একদিন একদিন এমপিও ভুক্ত হবে, একটা সামাজিক সম্মানের সঙ্গে কিছুটা আর্থিক ইয়েটাও হবে। এখন স্ত্রীর কাছে মুখ দেখানো মুশকিল, সন্তানের কাছে মুখ দেখানো মুশকিল। ঈদ আসে, পূজা আসে, উৎসব আসে, আমাদের শিক্ষকদের জীবনে আনন্দ আসে। তাদের নজর থাকে কোন দিকে? চোরের নজর থাকে বস্তার দিকে, আর আমাদের শিক্ষকদের নজর থাকে ছাত্রদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা দিয়ে আদায় করা যায়। শিক্ষকের মর্যাদা কোথায় থাকবে? শিক্ষকদেরকে মর্যাদাহীন জীবনে ঠেলে দিল কে? রাষ্ট্রের না অনেক টাকা, মাথা পিছু হয় না, আমাদের একদম ছাদ খুলে বেরিয়ে যাচ্ছে। দেশের এত টাকা, যে দেশের মধ্যে টাকা রাখার উপায় নেই, বিদেশের ব্যাংকে গিয়ে টাকা জমানো হচ্ছে। আর সেই দেশে শিক্ষার যে ভিত্তিটা রচনা করবে, ছাত্রদের যে ভবিষ্যৎ রচনা করবে যারা, তারা নিজেদের বর্তমান নিয়ে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ছাত্রের ভবিষ্যৎ কিভাবে রক্ষিত হবে যদি এই বর্তমানে এই শিক্ষকরা ম্লান মুখে বসে থাকে? বাইরে কারো বলতো ভাই এমপি ভুক্ত হয়েছে, আর বলতে পারি কি ব্যাপার বাবা, তুমি এতদিন ধরে তুমি মাস্টারি করছো, তোমার এখন বিয়ে হয় নাই? এই প্রশ্ন উত্তর দেওয়া যে কত অপমানে, কত বেদনা, এটা যারা উপলব্ধি করে তারা তো জানে। 20 বছর ধরে মাস্টারি করছো, এখনো এমপি হয় নাই তোমার? এই প্রশ্ন যদি প্রতিদিন আপনাদের ফেস করতে হচ্ছে, তাহলে প্রতিদিন ফেস করতে হচ্ছে আপনাদের। ফলে আপনারা এই বেদনার কথাটাই বারবার বলবেন, উপদেষ্টার কাছে গিয়ে বলবেন, স্মারকলিপি দিয়ে বলবেন, আন্দোলন করে বলবেন, দাবি জানাবেন। আন্দোলন করা মানে আন্দোলিত হওয়া। বেদনায় আপনারা আন্দোলিত হয়েছেন, আপনাদের এই বেদনাটা আপনারা সঞ্চার করতে হবে যথাযোগ্যভাবে। আন্দোলন মানে ভাঙচুর নয়, আন্দোলন মানে ঘেরাও নয়। শিক্ষকরা ভাঙচুর করতে চায় না, শিক্ষকরা ঘেরাও করতে চায় না। শিক্ষকরা কিছু সচিবালয়ের সামনে দাঁড়িয়ে বলতে পারে, এই যে আপনি সচিব সাহেব যে স্কুলে আপনি পড়েছেন, যে কলেজে আপনি পড়েছেন, সেখানে যে শিক্ষক আপনাকে পড়িয়েছিল, আমিও ঠিক তার মধ্যে একজন শিক্ষক। আমাদের মধ্যে কোনো শিক্ষকের হাত থেকে জীবনের পড়াশোনার পাঠ আপনি নিয়েছিলেন। আজ আমাদের কথাটা ভাবার মতো একটু সময় আপনার নাই। বলে
একদিকে মানুষের মধ্যে আবেদনটা তৈরি করতে হবে, সাধারণ মানুষের সমর্থন জোগাড় করতে হবে, সাথে সাথে রাষ্ট্রের কাছে পথটাও দেখাতে হবে যে নন এমপিও কে এমপিও ভুক্ত করলে রাজকোষাগার খালি হয়ে যাবে না। নন এমপিও কে এমপিও ভুক্ত করতে গেলে এত টাকা লাগবে না, দেশের রাষ্ট্র দিতে পারবে না। রাষ্ট্র দেওয়ার জন্য কোনো কষ্টই হবে না। 250-300 কোটি টাকা মাসে যদি বছরে যদি বরাদ্দ হয়, তাহলে আমাদের কোন শিক্ষক আর বলবে না সে নন এমপিও। তখন তার একটা অন্য প্রশ্ন আসবে। এমনকি গতবার এরকম একটা সাজেশন আমি দিয়েছিলাম যে ঠিক আছে, আমাদের শিক্ষকরা এতদিন যখন ধৈর্য ধরেছে আর একটু ধৈর্য ধরে, তারা একবারে না হোক প্রথমবার 50% নেবে, কিন্তু তারা ভাগ করতে পারবে না। এই 500 জনকে নিলাম, ওই 500 জনকে নিলাম, তা না। ওই প্রত্যেককে তাদের বেতনের 50% প্রথম বছর নেবে, দ্বিতীয় বছর গিয়ে আর 20% বাড়বে, তৃতীয় বছর গিয়ে আর 20% বাড়বে, চতুর্থ বছর গিয়ে তারা 100% দিবে। তাহলে রাষ্ট্রের উপর চাপ করবে না। স্যার আমরা একটু রাজি আছি। মাত্র 150 থেকে 200 কোটি টাকা বরাদ্দ করলে প্রতি বছর বাজেটে, প্রতি বছর 7 লক্ষ কোটি টাকার বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ, এটা কোনো টাকাই না। তাহলে সেই 7 লক্ষ কোটি টাকার বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করলে আমাদের শিক্ষকরা এইটুকু ধৈর্য ধরে আসবে যে তারা তাদের ক্রমান্বয়ে তাদের এমপিও দিতে হবে। আর এইটা দেখেন বারবার আপনাদের কিভাবে করা যায়। একসঙ্গে এখানে আন্দোলন করেছিলেন তাদের অনেকেই একসঙ্গে আন্দোলন করেছে, তারপরে যখন এমপিও হলো কেমন লাগে আমাদের অফিসে যখন যায়, অমুক আসেনি হলো ওনার প্রতিষ্ঠানটা এমপিও হতে, তাহলে একজনটা হওয়াই আরেকটা, অথচ দুইজনই কিন্তু মিছিলের যাচ্ছে, দুইজনই পুলিশের মার খেয়েছে, দুইজনই নিজের টাকা পয়সা খরচ করে ঢাকায় এসছে, দুইজনই পরিবারে বলে আসছে যে ঢাকায় গিয়ে একটা আন্দোলন করে আসি। পরিবারও বলে ওই একসঙ্গে গেলা অমুক ভাইটা তো হইলো, তোমার তো না। কিভাবে দেখেন নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছিল। আমরা এই ধরনের বিভাজন করে আমাদের শিক্ষককে আর অপমান করবেন না। প্রতারণা করেছেন, প্রতারণা করছেন, এখন নতুন করে আর অপমান করবেন না। অন্তত এই প্রতারণা বন্ধ করেন, অপমান প্রতিবিধান করেন, তার পথ আমরা দেখিয়ে দিতে পারি। কতটুকু মিনিমাম কতটুকু হলে আপনাদের কাজটা শুরু করা যায়, আপনারা কাজটা শুরু করেন। শিক্ষকরা 15 বছর অপেক্ষা করেছে, দরকার আরো 5 বছর অপেক্ষা করবে, কিন্তু তারা এইটুকু অ্যাসিওর হবে আমরা শিক্ষাদানের যখন অনুমতি পেয়েছি, শিক্ষাদানের জন্য যখন স্বীকৃতি পেয়েছি, তখন শিক্ষাদানের কারণে শিক্ষক হিসেবে অধিকারটা পাবো, এবং সেই অধিকারের পথে আপনারা আপনার আন্দোলনটা অব্যাহত রাখবেন। যতটুকু সহযোগিতা বুদ্ধি পরামর্শ দেওয়া দরকার আমরা দেবো। আমি সময় সুযোগ পেলে টিভিতে যদি কখন কথা বলি তখন এটাই বলি, বৈষম্যের বেদনা শিক্ষকদের চেয়ে বেশি কেউ অনুভব করে না, শ্রমিকদের চেয়ে বেশি কেউ অনুভব করে না। তাহলে আমরা শিক্ষক এবং শ্রমিক, এই যে দেশের অথবা কৃষক, দেশের যারা মূল উৎপাদন, কৃষক এবং শ্রমিক করে প্রত্যক্ষ উৎপাদন, আর আপনারা করেন শিক্ষকরা করেন পুনরুৎপাদন। মানে যে মানুষটা উৎপাদন করবেন তার মধ্যে জ্ঞান এবং দক্ষতা সঞ্চার হবে। ফলে উৎপাদন এবং পুনরুৎপাদনের কাজে যে মানুষগুলো যুক্ত আছে সেই মানুষগুলোর জীবনের দিকে তো তাকান, তাহলে কষ্টটা একটু অনুভব করেন। প্রয়োজনে প্রয়োজনে কোনো জায়গায় অতিরিক্ত খরচ যেটা আছে সেটা একটু কমিয়ে অন্তত প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে বরাদ্দ করুন। আপনাদের সেই আন্দোলনটা অব্যাহত থাকুক, কিন্তু আশা করি এই আন্দোলন যেন বেশি দিন আপনাদের করতে না হয়, আপনাদের দাবিটা যেন আদায় হয়, এবং আপনাদের এই দাবি আদায়ের পথে আপনাদের সঙ্গে যদি থাকতে পারি নিজেকেও ধন্য মনে করবো। একদিন শিক্ষকের কাছে যা কিছু শিখেছি বলে যদি কোনো ঋণ থাকে, সেই ঋণ পরিশোধের জন্য আপনাদের সঙ্গে আন্দোলন করে সেই ঋণ পরিশোধের কাজটা শেষ করবো। এটুকু বলে সবাইকে ধন্যবাদ।